বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঢাকা 4-এর এই নির্বাচনী জনসভায় উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, উপস্থিত আমার ধানের শীষের প্রার্থী রবিন, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে একটু আগে রবিন যে বক্তব্য রাখলো, এই রবিনকে চেনেন আপনারা? কে কে রবিনটা কে? এই এলাকার ছেলে? আপনাদের সন্তান? আর কি ধানের শীষের প্রার্থী? তো রবিন যখন এখানে দাঁড়িয়ে এই এলাকার মানুষের কষ্টের কথা বলছিল, রবিন যখন এখানে দাঁড়িয়ে এই এলাকার সমস্যাগুলোর কথা বলছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল আসলেই রবিন আপনাদের সন্তান, আসলেই রবিন এই এলাকার সন্তান। তা না হলে এত নিখুঁতভাবে এলাকার সমস্যাগুলো তুলে ধরতে পারে না, এত নিখুঁতভাবে মানুষের কষ্টের কথা কেউ বলতে পারে না। যেই মানুষটা সারাটাক্ষণ এলাকার মানুষকে নিয়ে ব্যস্ত থাকে, যেই মানুষটা সারাটাক্ষণ নিজের এলাকার উন্নয়নের কথা চিন্তা করে, একমাত্র সেরকম মানুষের পক্ষে সম্ভব এত সুন্দরভাবে, এত পরিষ্কারভাবে এলাকার কষ্ট এবং মানুষের কষ্ট এবং এলাকার সমস্যার কথা তুলে ধরা। এবং তার বক্তব্য শুনতে শুনতে আমার কাছে মনে হলো যে রবিনকে আমি ধানের শীষ দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার সিদ্ধান্ত কি সঠিক? আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে এই এলাকার মানুষের জন্য হাসপাতাল প্রয়োজন, এই যে এলাকার মানুষের জন্য কি জিয়া সরণী খাল পর্যন্ত, এই যে এইদিকে যে মাথাওলে যে কবরস্থান আছে, এখানে যাওয়ার জন্য যে রাস্তা প্রয়োজন, এই যে যেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হলো, এইরকম সমস্যা, এই যে এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যা, এই যে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব ইনশাল্লাহ। আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে ধানের শীষ নির্বাচিত হলে, ধানের শীষ সরকার গঠন করলে এই কাজগুলো আমরা করব। এখানে সালাউদ্দিন সাহেব একটু আগে বক্তব্য রেখেছেন, তারপরে রবিন বক্তব্য রেখেছে। দুইজনের কথা থেকে যেই কথাগুলো বেরিয়ে এসছে, যে এই এলাকায় এই যে এই রাস্তার কথা বলেছে, এই রাস্তা দেশনেত্রী খালেদা জিয়ার সময় করা হয়েছিল। এর বাইরেও আরো যেই খাল খননটা আছে, এই প্রজেক্টও করা হয়েছিল দেশনেত্রী খালেদা জিয়ার সময়। এরকম অনেকগুলো কাজ আছে এখানে করা হয়েছিল। ইনশাল্লাহ দেশনেত্রী খালেদা জিয়ার সময় বিএনপি এই এলাকার মানুষের সমস্যার সমাধানের জন্য যেই ধারা অব্যাহত রেখেছিল, আগামী দিন বিএনপি সরকার গঠন করলে আমরা সেই ধারা আবারও অব্যাহত রাখব। প্রিয় ভাই বোনেরা, যেই শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, ওই জায়গাটার নাম শ্যামপুর যে শিল্প এলাকা আছে, সেই শিল্প এলাকায় আমরা যেই কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, এবং একই সাথে আরো কিভাবে নতুন নতুন কারখানা তৈরি করা যায়, আমরা সেই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নিব। কারণ আমাদের দেশে শুধু এই এলাকা নয়, সমগ্র বাংলাদেশে একটি বড় সমস্যা হচ্ছে আমাদের তরুণদের, আমাদের যুবকদের, যাতে তাদের কর্মসংস্থানের সমস্যা। সেজন্যই আমরা এরই মধ্যে, আপনারা দেখেছেন কিছুদিন আগে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন, সংবাদে আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আমি কথা বলেছি। তাদের সাথে কথা বলার সময় আমি তাদেরকে বলেছি, আমরা চাই আপনাদের দেশের যারা বিনিয়োগকারী আছে তাদেরকে আমরা এই দেশে নিয়ে আসতে চাই। আমরা চাই এই দেশে এসে তারা মিল ফ্যাক্টরি তৈরি করুক, যাতে আমাদের দেশের যুবকদের, তরুণদের, আমাদের দেশের মেয়েদের, আমাদের দেশের বোনদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এবং প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত আমার সাথে একমত প্রকাশ করেছে যে ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে তারা তাদের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসবে এবং মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি হবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে
আমরা ইনশাল্লাহ বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি ঢাকা শহর সহ প্রত্যেকটি জেলায় আমরা বিভিন্ন রকমের ভোকেশনাল ইনস্টিটিউশন এবং ট্রেনিং ইনস্টিটিউশন, টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন, আইটিতে আমাদের তরুণ সদস্যরা যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং দিয়ে আমরা দক্ষ কারিগর হিসেবে তাদেরকে গড়ে তুলতে চাই, যাতে করে এলাকার শিক্ষিত যেসব ছেলেরা আছে, মেয়েরা আছে, শিক্ষার আলোয় তারা আলোকিত হয়েছে, কিন্তু কর্মসংস্থানের অভাব রয়েছে, কিন্তু আমরা তাদেরকে বেকার থাকতে দিব না। সেটি দেশেই হোক বিদেশে হোক, তাদের জন্য আমরা কর্মসংস্থানের ইনশাল্লাহ ব্যবস্থা করব প্রিয় ভাই বোনেরা। কাজেই এই জলাবদ্ধতা হোক, এই কর্মসংস্থানের অভাব হোক, সকল সমস্যাগুলো ধীরে ধীরে আমরা সমাধান করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে দেশের সমস্যা, এই যে এত সমস্যার আমরা কথা শুনলাম, এতদিন আমরা কি শুনেছি? সেই যে স্বৈরাচার ছিল, কি শুনেছি সমস্যা হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু যদি উন্নয়ন সত্যিকার ভাবে হতো তাহলে কি এত সমস্যা থাকতো দেশে? এই সমস্যা থাকতো না। তার মানে আমরা যা শুনেছি এতদিন, কিছু মেগা প্রজেক্ট আমরা দেখেছি, কিন্তু মানুষের সত্যিকার ভাগ্য পরিবর্তনের কাজ হয়নি। এই যে রবিন বলল 42টা ডাইং ফ্যাক্টরি ছিল, খালেদা জিয়া যখন গতবার শেষ সময় দেশ পরিচালনা করেছিলেন সেই সময় এখানে 2001 থেকে 2006 পর্যন্ত 42টা ডাইং ফ্যাক্টরি ছিল, কিন্তু আজ বন্ধ হতে 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 অর্থাৎ 18টাতে এসে দাঁড়িয়েছে না, 18টা ফ্যাক্টরিতে এসে দাঁড়িয়েছে। কিন্তু ক্ষতি কাদের হয়েছে? ক্ষতি তো হয়েছে জনগণের, ক্ষতি হয়েছে এলাকার মানুষের, বহু মানুষ বেকার হয়ে গিয়েছে। এইগুলোকে আমাদের আবার চালু করতে হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা একটু আগে রবিন বলেছে এখানে যে এলাকার মানুষের চিকিৎসার বড়, স্বাস্থ্য চিকিৎসার জন্য বিরাট একটি সমস্যা। ইনশাল্লাহ ঢাকায় এমনিতে অনেক মানুষ বাস করে, ঢাকায় যেই হাসপাতাল আছে, যতগুলো হাসপাতাল আছে ঢাকার জনসংখ্যার জন্য সেটি প্রতুল নয়, আরও আমাদের হাসপাতাল দরকার। ইনশাল্লাহ এই এলাকার মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, আমরা যত দ্রুত সম্ভব এলাকায় একটি হাসপাতালের কাজে হাত দিব। প্রিয় ভাই বোনেরা, শুধু এই এলাকার মানুষের হাসপাতালের সমস্যাই নয় বা চিকিৎসার সমস্যা নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে সমগ্র বাংলাদেশে, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক, খেটে খাওয়া, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, বিশেষ করে মা এবং বোনেরা এবং শিশুরা, তাদের কাছে আমরা ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। এবং সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বিএনপি সরকার গঠন করলেই পরে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া যায় সেই চিকিৎসা তারা মা বোনদেরকে দিবে, ছোট শিশুদেরকে তারা দিবে, যাতে তাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে না হয়, ঘরে বসেই যাতে চিকিৎসা সুবিধা তারা পায়। এবং একই সাথে 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। হতে পারে আপনাদের এলাকা থেকে অনেক বোনেরা, অনেক মেয়েরা সেই স্বাস্থ্যকর্মীর চাকরি পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম আপনাদেরকে, এই কথাগুলো এই জন্যই বললাম যে এই মুহূর্তে যদি আপনারা চিন্তা করে দেখেন, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার, দেশ চালানোর, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি রয়েছে। বিএনপি একমাত্র দল যেই দলের দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা রয়েছে, এবং বিএনপি এই মাত্র একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে আর কোন দল আছে বাংলাদেশে যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে? দেশ চালানোর অভিজ্ঞতা নাই। কাজে প্রিয় ভাই বোনেরা, অনেক রাজনৈতিক দলের নেতারা হয়তো অনেক বড় বড় বক্তৃতা দিতে পারে, কিন্তু 20 কোটি দেশের মানুষ, 20 কোটি যেই দেশের জনসংখ্যা, সেই দেশকে পরিচালনা করা এত সহজ ব্যাপার নয়। এবং এই অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আছে। এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, সেই মুরব্বীদের নিশ্চয়ই খেয়াল আছে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল সেই সময় নিশ্চয়ই মনে আছে আপনাদের যে কি হয়েছিল আইন শৃঙ্খলার অবস্থা। শুধু তাই নয়, সেই সময় দেখা গিয়েছিল 1974 সালে দেশে দুর্ভিক্ষ ঘটেছিল এবং দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল। পরবর্তীতে যখন 1976-77 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন সেই দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন। উনি বাংলাদেশে
খাদ্যের উৎপাদন দ্বিগুণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেই সময় বিএনপি সরকার। শুধু তাই নয়, মুরব্বীরা, এখানে এলাকার মুরব্বীরা সাক্ষী আছেন, সেই সময় দেশের মানুষের নিরাপত্তা কি অবস্থা হয়েছিল, আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কঠোর রাস্তায় সেটি নিয়ন্ত্রণ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে 90 স্বৈরাচার আন্দোলনের সময়, এই যে এখানে সালাউদ্দিন সাহেব বসে আছেন, সেই 90 স্বৈরাচার আন্দোলনের সময় ওনার একটি বিরাট বড় ভূমিকা ছিল সেই আন্দোলনের সময়। এবং সেই সময় 1991 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের শাসনভার পেলেন, দেশের মানুষ যখন তাকে দায়িত্ব দিল, তখন আমরা দেখলাম যে এই যে আজকে যে বেকার সমস্যা, এই যে যেই বেকার সমস্যার কথা বলেন, মিল ফ্যাক্টরি বন্ধ হলো, খালেদা জিয়ার সময় দেখেছি সেই সময় আমরা হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল, হাজার হাজার মিল ফ্যাক্টরি তৈরি হয়েছিল, দেশে মানুষের বেকারত্বের সমস্যা কমে এসেছিল। বাংলাদেশকে খালেদা জিয়া এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বলতে এমার্জিং টাইগার। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপি যেরকম অতীতে কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, বিএনপি যেরকম দুর্ভিক্ষের দেশ থেকে খাদ্য রফতানি, খাদ্য দ্বিগুণ খাদ্য উৎপাদনের দেশে পরিণত করেছে, বিএনপি যেরকম বাংলাদেশকে কর্মসংস্থানের দিক দিয়ে এমার্জিং টাইগারে পরিণত করেছিল, ঠিক একইভাবে 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশের দায়িত্বভার পান, তখন বাংলাদেশকে সেই সময় এই যে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। কিন্তু খালেদা জিয়া দায়িত্ব পাওয়ার পরে ধীরে 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 2006 সালে 2005 সালে বাংলাদেশকে সেই দুর্নীতির কালিমা থেকে উনি মুক্ত করেছিলেন, বাংলাদেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে গিয়েছিলেন। কাজেই দুর্নীতি থেকে কিছুকে নিয়ন্ত্রণ করতে হয়, দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে বের করতে হয়, দেশকে যদি আইন শৃঙ্খলা দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয়, একমাত্র সেই অভিজ্ঞতা প্রিয় ভাই বোনেরা একমাত্র বিএনপিরই আছে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, তারই একমাত্র আছে। আজকে সেই জন্য এই যে 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে আজকে শুধু নির্বাচনে ভোট দিলেই চলবে না, সেই ভোটকে আমাদের পরিণত করতে হবে দেশ গঠনের নির্বাচনে। আমাদের এই নির্বাচনে যেরকম আমরা মানুষের ভোটের অধিকারকে প্রয়োগ করব, একই সাথে এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন। এই যে এলাকার মানুষের সমস্যা, এই যে এলাকার সমস্যা, এই সমস্যাগুলো একমাত্র সমাধান করতে পারে জনগণের সরকার। যেই সরকার জনগণের দ্বারা গঠিত হবে, এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র সেই সকল ব্যক্তি যাদের সাথে জনগণের সম্পর্ক রয়েছে, যাদের সাথে এলাকার মানুষের সম্পর্ক রয়েছে, সেই মানুষগুলোই এলাকার সমস্যার সমাধান করতে পারে। কাজে প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিছু সংখ্যক লোকের বিভ্রান্তিমূলক কথায় বিভ্রান্ত হব কিনা। আমরা মানুষের কাছে সেই সকল ওয়াদাই করতে চাই যেই সকল ওয়াদা পূরণ মানুষের পক্ষে সম্ভব। আমরা সারা বাংলাদেশে গৃহিণীদের কাছে, মায়েদের কাছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা মাদেরকে, গৃহিণীদেরকে আমরা সরকারের পক্ষ থেকে মিনিমাম একটি সুবিধা পৌঁছে দিতে চাই, যাতে করে আস্তে আস্তে খেটে খাওয়া পরিবারগুলো, খেটে খাওয়া মানুষগুলো যাতে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। আমরা ঠিক একইভাবে কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে চাই, যাতে করে আমাদের সারা বাংলাদেশে কৃষক ভাইরা যাতে করে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। আমরা দেশের তরুণ সমাজ, দেশের যুবকদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে দক্ষ মানুষে পরিণত করতে চাই, যাতে আমরা বেকার কোনো না থাকে বাংলাদেশে। একই সাথে আমরা সারা বাংলাদেশে যেখানে যে শিল্পের প্রয়োজন, ধীরে ধীরে আমরা বাংলাদেশকে একটি শিল্পর দেশ, শিল্প নগরী না বরং শিল্পের দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, দিনের যে কোনো সময় তারা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে যে কোনো মানুষ, ব্যবসায়ী হোক, চাকরিজীবী, পেশাজীবী যেই হোক না কেন, যে ছোট ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, যে কোনো মানুষ নিরাপত্তার সাথে নিশ্চিন্তে
দুশ্চিন্তা মুক্তভাবে তার ব্যবসা বাণিজ্য সে চালাতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা ধীরে ধীরে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে রাত্রেবেলায় টেনশন ছাড়া। এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু আপনারা কি এরকম বাংলাদেশ চান? আপনারা যদি প্রিয় ভাই বোনেরা এরকম বাংলাদেশ চান, তাহলে তাহলে আমাদেরকে আপনাদের সহযোগিতা লাগবে। কারণ আমরা মনে করি, বিএনপি মনে করে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই আপনারা যদি আমাদেরকে শক্তি দেন, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, আপনারা যদি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা আপনাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রত্যাশিত সেই বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একটু আগেই আপনারা শুনেছেন, বক্তব্যের মধ্যে শুনেছেন, এই এলাকায় দেশ স্বাধীনের পরে যতটুকু যা হয়েছে প্রতিবারই হয়েছে কম বেশি বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিল। কাজেই এই এলাকা দিয়েই বোঝা যায় সমগ্র বাংলাদেশে যতটুকু উন্নয়ন হয়েছে, যতটুকু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তা প্রত্যেকবার হয়েছে বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিল। কাজেই 12 তারিখে নির্বাচনে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে যে সঠিক সিদ্ধান্ত নিলে জনগণের রাজনৈতিক অধিকার যেমন প্রতিষ্ঠিত হবে, ঠিক একইভাবে জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি শুরু হবে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য পরিকল্পনা বাস্তবায়ন হবে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি ধীরে ধীরে বাস্তবায়নের কাজ শুরু হবে। আমাদেরকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা পত্রিকার পাতায় দেখছি একটি রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছে। কেন ধরে ফেলেছে? তারা নকল ব্যালটের সিল তৈরি করতে গিয়েছিল। একইভাবে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি এই দলের বিভিন্ন সদস্যরা আমাদের বিভিন্ন মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে। তাদের কাছে বিকাশ নাম্বার চাইছে, তাদের কাছে এনআইডি নাম্বার চাইছে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এই সকল ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ গত 1 যুগেরও বেশি সময় ধরে আপনাদের শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই, আপনাদের অর্থনৈতিক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের জনগণের। কিন্তু আজ একইভাবে আবার গণতন্ত্রের বিপক্ষে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে। কারণ আমরা যদি আবার এই ষড়যন্ত্রের মধ্যে আটকে যাই, তাহলে দেশ আরও পিছিয়ে যাবে, জনগণের ভাগ্যের পরিবর্তন আরও পিছিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কখন যাবেন আপনারা ভোট দিতে? কখন যাবেন? ভোরবেলায় যেতে হবে। শুধু ভোরবেলায় গেলে হবে না, যার যার ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে সকালে ফজরের নামাজ আদায় করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। এবং ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াতে হবে। এবং শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এই ষড়যন্ত্রকারীরা, তাদের এত দুষ্টামি বুদ্ধি আছে যে তারা কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে। কিন্তু জনগণ যদি সজাগ থাকে, জনগণ যদি সতর্ক থাকে, তাহলে সব ষড়যন্ত্র ইনশাআল্লাহ ব্যর্থ হয়ে যাবে। এবং ভোট শেষ হলে ভোট গুনে হিসাব নিকাশ বুঝে তারপরে বাড়িতে ফিরে আসবেন। কারণ এলাকার যদি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, এলাকার যদি উন্নয়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি, সঠিক ব্যক্তিকে নির্ধারণ করতে হবে, সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে, সঠিক প্রতীককে নির্বাচন করতে হবে। সঠিক প্রতীক কোনটি বলুন তো? ধানের শীষ। এই যে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি একটু সংক্ষেপে তুলে ধরেছি, এতক্ষণ সংক্ষেপে বলেছি যে কি কি পরিকল্পনা আমাদের রয়েছে। একটু পরে এই স্ক্রিনের মধ্যে আপনাদেরকে সাথে নিয়ে আমি একটি বক্তব্য শুনবো। জাতির সামনে আমি আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, গতকাল বিটিভি এসে রেকর্ড করে নিয়ে গেছে। এই 7:15 সময় একটু পরে দেখাবে, বিটিভি থেকে প্রচারিত হবে। আমি আপনাদের এই হাজার হাজার মানুষকে সাথে নিয়ে আমি দেখব বক্তব্য। শুনবেন নাকি বক্তব্য আমার? এই বক্তব্যটা শেষ করব, তারপরে একটু পরে স্ক্রিনের মধ্যে বিটিভির বক্তব্য হবে, প্রচারিত হবে, দেখবেন। চলেন ইনশাল্লাহ সবাই মিলে বক্তব্য দেখব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, বক্তব্য তো দেখব, ওখানে আমি আরো পরিকল্পনার কথা বলেছি, সেই পরিকল্পনা শুনবো। কিন্তু বললেন তো আপনারা সঠিক প্রতীক হচ্ছে ধানের শীষ, সবই বুঝলাম, কিন্তু 12 তারিখে আপনাদের কি পরিকল্পনা বলেন তো আমাকে।
পরিকল্পনাটা কি আপনাদের? আরে শুধু ধানের শীষ কেমন করে পরিকল্পনা হয়? ধানের শীষ কি করবেন 12 তারিখে? হ্যাঁ, সিল দিতে হবে ধানের শীষে। সারাদিন ইনশাল্লাহ ধানের শীষে সিল দিতে হবে, ঠিক ইনশাল্লাহ। তাহলে প্রিয় ভাই বোনেরা, কতক্ষণ বাকি আছে আর? বিলাত 11 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আরো 10 মিনিট বক্তৃতা দিতে হবে নাকি? আরে গলা টলা বসে গেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আজকে প্রিয় ভাই বোনেরা সেই সময় এসেছে যেই সময় এই দেশকে বাঁচাতে হবে। এই যে আমাদের জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছে, জুলাই আগস্টের আন্দোলনে যে হাজার হাজার মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে, গত 16 বছর ধরে আমাদের দলের সহ বিভিন্ন দলের বিভিন্ন নিরপেক্ষ মানুষ বিভিন্নভাবে গুম, হত্যা, খুনের শিকার হয়েছে। লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলার শিকার হয়েছে। এই যে রবিন সহ এলাকার যত নেতৃবৃন্দ আছে, প্রায় প্রত্যেকটি মানুষ মিথ্যা মামলার শিকার আছে। এই এলাকায় যে আমার সামনে হাজারো মানুষ বসে আছে, এর মধ্যেও বহু মানুষ আছেন যারা মিথ্যে মামলা কাঁধে নিয়ে ঘুরে ফিরে বেরিয়েছেন। আপনারা ঘুরে বেরিয়েছেন, দিনের পর দিন কোর্টের বারান্দায় থাকতে হয়েছে, দিনের পর দিন জেলখানার মধ্যে থাকতে হয়েছে। এই জনগণের মধ্যে বহু মানুষ রয়ে গিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। আজকে আমাদেরকে সেই মুক্তিযোদ্ধাদের কথাই বলুন অথবা আমাদের জুলাই শহীদদের কথাই বলুন, এদের যে ত্যাগ, এটি কি বৃথা যেতে দেওয়া যায় না? এটাকে কি বৃথা যেতে দেওয়া যায়? বৃথা যেতে দেওয়া যায় না। এই মানুষগুলোর প্রত্যাশা কি ছিল? এই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশের মানুষ মন খুলে তাদের মতামত বলতে পারবে। সেটি কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, কিন্তু সেই মানুষটি নিরাপদ থাকবে তার মতামত দেওয়ার পরে। এই যোদ্ধাদের, এই জুলাই যোদ্ধা বলেন বা শহীদ মুক্তিযোদ্ধা বলেন, তাদের প্রত্যাশা কি ছিল? যারা জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছিলেন, তাদের প্রত্যাশা ছিল এই দেশের গণতন্ত্রের চর্চা হবে, মানুষ সময় মতন তার ভোট প্রদানের মাধ্যমে সে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে। এই মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা কি ছিল? যে এই দেশের সন্তানেরা সুন্দরভাবে এই দেশে লেখাপড়ার সুযোগ পাবে, বড় হবে, মানুষ হবে তারা। এই যোদ্ধাদের প্রত্যাশা কি ছিল? যে এই দেশের তরুণরা, এই দেশের যুবকরা বেকার থাকবে না, তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। এই দেশের সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা কি ছিল? প্রত্যাশা ছিল এই দেশের মানুষ তার ন্যূনতম চিকিৎসা এই দেশে বসেই তারা পাবে। তাদের প্রত্যাশা ছিল এই দেশের কৃষক, এই দেশের শ্রমিক, এই দেশের মা বোনেরা তারা স্বাবলম্বীভাবে গড়ে উঠবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, যেই মানুষগুলো জীবন বিসর্জন দিয়ে আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে গেছে, তাদের প্রতি যদি আমাদের সম্মান রাখতে হয়, তাদেরকে যদি আমাদের, তাদের ত্যাগকে যদি আমাদের শ্রদ্ধা করতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কথা আপনারা জানেন। এই মানুষটিকে কিভাবে এই স্বৈরাচার, যেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেছে, আপনারা দেখেছেন প্রত্যেকটা মানুষ আজকে এখানে সারা বাংলাদেশের মানুষ আজ সাক্ষী আছেন কিভাবে সেই মানুষটিকে অত্যাচার, নির্যাতন, জেল জুলুম করা হয়েছিল। সন্তান হিসেবে আমি জানি তাকে স্বৈরাচার সরকার বিভিন্ন সময় তাকে বলেছিল আপনি বিদেশ চলে যান, আপনার সব জেল জুলুম আমরা উঠিয়ে নিব। কিন্তু খালেদা জিয়া বলেছিলেন একটি কথা, এই দেশই হচ্ছে আমার প্রথম, এই দেশই হচ্ছে আমার শেষ ঠিকানা। এই দেশের মানুষ হচ্ছে, এই দেশের মানুষ হচ্ছে আমার পরিবার, এই দেশের মানুষ হচ্ছে আমার আপন, এই দেশের মানুষ হচ্ছে আমার স্বজনজন। এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই। উনি জানতেন যে ওনার উপরে যেই জুলুম করা হয়েছে, আস্তে আস্তে ওনাকে যে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, তার জন্য ধীরে ধীরে উনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তারপরেও মৃত্যু নিশ্চিত জেনেও উনি কিন্তু দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষটি এই দেশের মানুষকে সাথেই ছিলেন এবং এই দেশের মাটিতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রিয় ভাই বোনেরা, আজ দেশনেত্রীর সেই কথা যদি আমরা মনে রাখি, তাহলে দেশনেত্রী যতবার
দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, সব সময় উনি দেশের মানুষের জন্য কাজ করেছেন। কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়, কিভাবে দেশের মেয়েদেরকে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যায়, কিভাবে দেশের তরুণ সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসা যায়, কিভাবে দেশের আইন শৃঙ্খলা রেখে ঠিক করে দেশের মানুষকে নিরাপদ রাখা যায়, এটিই ছিল তার সর্বোচ্চ অগ্রাধিকার। এইগুলোই ছিল সারাক্ষণ, এই সকল বিষয় নিয়ে উনি প্রতিটা মুহূর্ত কাটিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আসুন আজ সময় এসেছে 12 তারিখের নির্বাচনে আমরা যেরকম সঠিক ব্যক্তিকে নির্বাচিত করব, 12 তারিখের নির্বাচনে আমরা যেরকম সঠিক প্রতীকে সিল মারব, সেই একইভাবে 12 তারিখের নির্বাচন হতে হবে আমাদের দেশ গঠনের নির্বাচন। 12 তারিখের নির্বাচন হতে হবে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। 12 তারিখের নির্বাচন হতে হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। কাজেই 12 তারিখের নির্বাচন শুধু গণতন্ত্রের ভিতকে প্রতিষ্ঠিত করার নির্বাচনই নয়, 12 তারিখের নির্বাচন হচ্ছে আমাদের দেশ গঠনের নির্বাচন। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া যেরকম বলেছিলেন এই দেশই হচ্ছে তার প্রথম এবং শেষ ঠিকানা। এখানে উপস্থিত হাজারো ভাই বোন, প্রত্যেকটি মানুষ, আমাদের প্রত্যেকের প্রথম এবং শেষ ঠিকানা হচ্ছে এই বাংলাদেশ, তাই নয় কি? এই বাংলাদেশে এই মাটি হচ্ছে আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই এই বাংলাদেশকে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এই বাংলাদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদেরকেই শক্ত হাতে কাজ করতে হয়, আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে সংক্ষেপে আমি তুলে ধরেছি আমার যেই বক্তব্য একটু পরে প্রচারিত হবে, সেই বক্তব্যে আপনারা দেখবেন যে আমরা দেশের জন্য কি পরিকল্পনা গ্রহণ করেছি। আজ আমি যদি আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তাদের সম্পর্কে যদি আমি বিভিন্ন রকম কথা বলতাম, তাদের গীবত গাইতাম, তাহলে কি বাংলাদেশের মানুষের বা আপনাদের কোনো উপকার হতো? আপনাদের কোনো উপকার হতো না। জনগণ কি চায়? জনগণ চায় পরিকল্পনা। জনগণ কি চায়? জনগণ চায় কর্মসূচি। জনগণ কি চায়? জনগণ চায় তাদের সামনে কোন দল কি করবে। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি, আবারও বলছি, এই মুহূর্তে বিএনপি হচ্ছে একমাত্র দল যাদের সামনে দেশ এবং দেশের মানুষের জন্য কর্মসূচি রয়েছে। বিএনপি একমাত্র দল যাদের সামনে দেশ এবং দেশের মানুষের জন্য পরিকল্পনা রয়েছে, এবং বিএনপি একমাত্র দল যাদের দেশ চালানোর অভিজ্ঞতা এক নয়, একাধিকবার, দুইয়েরও বেশি, তিনেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। কাজে যেই দলটির অভিজ্ঞতা কয়েকবার রয়েছে দেশ পরিচালনার জন্য, সেই দলটির কাছে দেশ এবং দেশের মানুষের ভবিষ্যৎ নিরাপদ থাকতে পারে। একমাত্র বিএনপি হচ্ছে সেই দল। কারণ অন্যান্য সব দলকে আমরা দেখেছি, তাদের ইতিহাস আমরা জানি, আমরা দেখেছি তারা কিভাবে বিভিন্ন সময় জনগণকে স্বার্থ বিসর্জন দিয়ে, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে তারা অন্য জায়গায় চলে গিয়েছিল। কাজে আসুন প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, 12 তারিখকে যে নির্বাচন, আমরা এই জনসভায় দাঁড়িয়ে আজকে শপথ গ্রহণ করি যে এই আজকের জনসভা শুধু জনসভা না, এই জনসভায় শপথ গ্রহণ করব যে 12 তারিখের নির্বাচন যাতে দেশ গড়ার নির্বাচন হয়। 12 তারিখের নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আজকে এটিই হোক আমাদের জনসভার প্রধান শপথ, এটিই হোক আমাদের জনসভার প্রতিজ্ঞা। আছেন নাকি আপনারা দেশ গঠনে আমার সাথে? আছেন নাকি আপনারা প্রতিজ্ঞা গ্রহণে যে ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচন হবে দেশে গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তন নির্বাচন? সঠিক কি ভাই? গলার জোর কই গেল? সঠিক ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথা বিশ্বাস করতেন, বেগম খালেদা জিয়া একটি কথা বিশ্বাস করতেন, আমিও তাদের সন্তান হিসেবে একটি কথা বিশ্বাস করি। কি সেই কথাটি? করব কাজ, গড়ব দেশ, সবার আগে। বলেন দেখি এবার, করব কাজ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, এই কথাগুলো বলে আপাতত আমি আমার বক্তব্য শেষ করছি, এইখানে উপস্থিত বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ 12 তারিখে আপনারা আমাদের ধানের শীষের প্রার্থী, এই যে রবিনের হাতে আমি আনুষ্ঠানিকভাবে আজ ধানের শীষ উঠিয়ে দিয়ে যাচ্ছি। আপনারা 12 তারিখ পর্যন্ত রবিনকে ইনশাল্লাহ দেখে রাখবেন। 12 তারিখে রবিন নির্বাচিত হলে পরে, বাংলা বিএনপি সরকার গঠন করলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে রবিন প্রতিটি মুহূর্ত এই এলাকা এবং এলাকার মানুষের সুখ দুঃখে সে থাকবে ইনশাআল্লাহ।